জিওলজিক্যাল অ্যাসপেক্টস বা ভারতের ভূতাত্ত্বিক যুগসমূহ, সেক্ষেত্রে তোমাদেরকে একটু বলে রাখি যে এই পার্টটা থেকে কি কখনো কোনো প্রশ্ন আসে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এবং বলে রাখি এখান থেকে প্রশ্ন হয়। বিগত বিসিএস এর এক্সামস এর কোশ্চেন গুলো বা প্রিভিয়াস এর কোশ্চেন গুলো যদি দেখো, তাহলে এরকম একাধিক প্রশ্ন এসেছে এই চ্যাপ্টারটার উপরে বেস করে। যেমন হিমালয়া আফলিমেন্ট কোন জিওলজিক্যাল ফেজ থেকে শুরু হয়েছে, যেমন ছোটনাগপুর প্লেটো কোন জিওলজিক্যাল ফেজে গড়ে উঠেছে, অ্যারাভাল্লি রেঞ্জ, ভিন্ধিয়া রেঞ্জ কোন জিওলজিক্যাল ফেজে হয়েছে, সেই জায়গাগুলোকে আমরা একটু দেখবো, একটু ডিটেলে দেখবো। তো দেখবে মাজিদ হোসেনের বইয়ের একদম প্রথম চ্যাপ্টারে এই পার্টটা থাকে। ডিআর খুল্লারের বইতেও রয়েছে, কিন্তু মাজিদ হোসেন আর ডিআর খুল্লারের প্রচন্ড ভাস্ট রয়েছে। আমি সেই জিনিসটাকে একটু চেষ্টা করবো সিনপসিস হইতে তোমাদের সামনে তুলে ধরার, যাতে একটু হলেও বুঝতে সুবিধা হয়। টপিকটা নিয়ে এগোতে থাকবো এবং কি প্রশ্ন আসতে পারে আর এখান থেকে কেমন ভাবে তোমরা পড়বে সেই ধরনটাও বলতে থাকবো। তোমরা সেই জায়গাটাকে ফলো করো। এরপর কোনো কোশ্চেন যদি মনে হয় জানার আছে, সেই কোশ্চেন গুলোকে পারলে তোমরা তোমাদের খাতার মধ্যে কোনো একটা জায়গাতে শর্টে একটু লিখো ক্লাসটা চলাকালীন। ক্লাসের শেষে গিয়ে আমি তোমাদের কাছ থেকে সেই প্রশ্নগুলোকে নিয়ে নেবো, ঠিক আছে? আর একটা কথা অনিশ, একটু জেনে নি, অনিশ এরপরে কি ওদের কোনো ক্লাস আছে? যেহেতু আমার একটু শুরু করতে লেট হলো, ওই জন্য একটু জেনে নিচ্ছি। একটু কমেন্ট করবেন, আমার রুটিনটা একদমই মনে নেই। একটু কমেন্ট করবেন আপনাদের ক্লাস আছে কিনা। স্যার ক্লাস আছে বলছে। ক্লাস আছে, তার মানে 9টা থেকে ক্লাস আছে। যাই হোক, আমি ভেবেছিলাম 10-এ দেবো। যাই হোক, ঠিক আছে, চলো শুরু করা যাক। জিওলজিক্যাল অ্যাসপেক্ট এর উপরে যদি দেখো তোমরা, আমাদের ভারতের ভূতাত্ত্বিক যে বিভাগ, সেরকম ভূতাত্ত্বিক প্রচুর বিজ্ঞানী তারা কিন্তু ভারতের ভূতাত্ত্বিক বিভিন্ন বিভাজন করেছেন। এবং যদি আমরা দেখি আমাদের ভূতত্ত্বকে এবং ভূতত্ত্বের মধ্যে আমাদের পৃথিবী, আমাদের ভারতের নিচের যে মহাদেশীয় পাত রয়েছে, সেই পাতটাকে যদি দেখি, সেক্ষেত্রে আমরা জানি যে গন্ডোয়ানা ল্যান্ড এর ওপরই আমরা মূলত বসবাস করছি। আমাদের ভারতবর্ষ মূলত গন্ডোয়ানা ল্যান্ড, যেটাকে আমরা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, যেটাকে ইন্ডিয়ান প্লেট বলে থাকি, তার ওপরই আমরা প্রধানত বসবাস করছি। এর আগে অ্যালফ্রেড ওয়েগনার বলে একজন বিজ্ঞানী ছিলেন। তিনি কন্টিনেন্টাল ড্রিফট থিওরি 1912 সালে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি দিয়েছিলেন। এবং সেই থিওরির উপরে বেস করে যদি দেখা যায়, সেখানে তিনি বলেছিলেন যে আমাদের পৃথিবীতে একটি মাত্র স্থলভাগ রয়েছে এবং একটি মাত্র জলভাগ রয়েছে। এবং সেখানে তিনি বলেছিলেন যে এখন বর্তমানে পৃথিবীতে যে 7টি কন্টিনেন্ট রয়েছে, মানে 7 কন্টিনেন্ট বা 7টি মহাদেশ রয়েছে, সেই মহাদেশগুলো নাকি একসাথে এক জায়গাতেই অবস্থান করত। আশা করি তোমরা নামটা বলতে পারবে। সেই নামটা হচ্ছে গিয়ে প্যানজিয়া। এই প্যানজিয়া হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, যেখানে প্যান মানে হচ্ছে অল আর জিয়া মানে হচ্ছে ল্যান্ড। তো সেক্ষেত্রে এটার অর্থ দাঁড়ালো অল ল্যান্ড। এই থেকে এই কথাটার তিনি উদ্ভাবন করেছিলেন। আর বলেছিলেন যদি আমরা ছোট করে একটা পৃথিবীর পোর্শনটাকে দেখি, সাধারণত তার থিওরিতে পৃথিবীকে উপবৃত্তাকার ওইটাই দেখানো হয়েছিল, যেখানে দেখানো হয়েছিল মাঝখান বরাবর গেছে নিরক্ষরেখা এবং তার মধ্যভাগে এখানে অবস্থান করছে একটি ল্যান্ড, যেটার নাম দিয়েছিলেন তিনি প্যানজিয়া। এবং তিনি বলেছিলেন যে এই প্যানজিয়াকে ঘিরে, এর চারপাশে যদি আমরা ফলো করি, এই প্যানজিয়াকে ঘিরে এর চারপাশে কিন্তু ছিল জলভাগ। এবং এই জলভাগের কি নাম ছিল একটু কমেন্ট করে জানিও। আজকের অনিশকে একটু বেশি খাটতে হবে, একটু কমেন্ট গুলো আমাকে বলতে হবে আর কি। চারিদিকে যে জলভাগটা রয়েছে তার নামটা কি? স্যার পান্তালাস বলছে স্যার। হ্যাঁ, প্যান্থালাস, একদম ঠিক। এটার নাম হচ্ছে প্যান্থালাস। এবং তোমাদের বলে রাখি যে এই প্যান্থালাসা এটাও একটা গ্রিক ওয়ার্ড, যেখানে প্যান মানে হচ্ছে অল, আর থালাসা মানে তিনি বলছেন সমুদ্র বা জলভাগ, মানে সি কে, তার মানে অল সি বা অল ল্যান্ড বা অল ওশেনিক ওয়াটার বডি, সেই জায়গাটাকে বলেছে। বর্তমানে এই প্যান্থালাসাটাই অবস্থান করছে প্যাসিফিক ওশেন হিসেবে, যেটাকে আমরা প্রশান্ত মহাসাগর বলে থাকি। প্যাসিফিক ওশেন হিসেবে এটার অবস্থান বলছে। আর বলছে এই যে যেখানে প্যানজিয়া ছিল, এই প্যানজিয়ার কে মাঝখান দিয়ে দুটো ভাগে ভাগ করা হচ্ছে এবং মাঝখানে এই পোর্শনটাতে ছিল একটি সমুদ্র, যেটাকে অগভীর সমুদ্র বলা হচ্ছে, যার নাম ছিল টেথিস। তোমরা নিশ্চয়ই এই টেথিসের নামটা জানো, যে টেথিস সি থেকেই কিন্তু হিমালয় শুধু নয়, হিমালয় সহ মিডিল ইস্টের মানে আমাদের মধ্য এশিয়ার যত পর্বতমালা গড়ে উঠেছে, হিমালয়া, হিন্দুকুশ, কুয়েনলুন, আলতিনতাক, কারাকোরাম, যত রেঞ্জ গুলো গড়ে উঠেছে সবই টেথিস সি থেকে গড়ে উঠেছে। তার মধ্যে হিমালয় হচ্ছে অন্যতম। তো এইটার হচ্ছে মূল বিষয়। প্রথম আমরা যদি একদম বেসটাকে দেখি, তাহলে এটা হচ্ছে বেস। এবার এই বেসটার উপরে ধরে
বলা হচ্ছে আমাদের ভারতের অবস্থান কোথায়, তো সেক্ষেত্রে সেখানে বলছে এগুলো যখন আস্তে আস্তে ড্রিফট হতে থাকে, সরতে থাকে, 7টা মহাদেশ তৈরি হয়, সেই 7টা মহাদেশের মধ্যে আমাদের ভারতের অবস্থান হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। এবার এই গন্ডোয়ানা ল্যান্ডের ওপরে বেস করে যে ভারতের পাতের ওপরে যে ভারতবর্ষ রয়েছে, এবার আমরা ভারতের ওপরে একটু ফোকাস করব। এবার ইন্ডিয়ার জিওলজিক্যাল ফেসটা যদি আমরা দেখি, সেখানে তোমাদের বলি যে এই জিওলজিক্যাল যে ডিভিশনটা, এই ডিভিশনটা প্রথম কে করেছিলেন, সেটা সেই ব্যক্তি বা সেই সায়েন্টিস্টের কি নাম, আশা করি তোমরা বলতে পারবে। ফার্স্ট যিনি ইন্ডিয়ার জিওলজিক্যাল ডিভিশনটা করেছিলেন সেই ব্যক্তির কি নাম? মানুষ কোনো কমেন্ট আসছে? স্যার এখন অব্দি আসেনি স্যার। আচ্ছা, বলে দিই। ভারতের জিওলজিক্যাল ডিভিশন যিনি করেছিলেন তিনি ছিলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন অধিকর্তা, এবং তার নাম হচ্ছে স্যার টি হল্যান্ড। স্যার টি হল্যান্ড ইনি ছিলেন জিএসআই এর একজন অধিকর্তা, এবং তিনি আমাদের ভারতের ভূতাত্ত্বিক বিভাজনটি করেছিলেন। এবার ভূতাত্ত্বিক বিভাজনটা কি, সেই বিভাজনের মধ্যে কি রয়েছে, সেই জায়গাটা জানার জন্য আমাদেরকে একটা ছোট্ট টেবিল এক্ষেত্রে করতে হবে। আমাদেরকে একটু দেখে নিতে হবে যে আমাদের ভারতের ভূতাত্ত্বিক বিভাজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এর দুটো পার্ট, একটা হচ্ছে জিওলজিক্যাল ফেস, আর আরেকটা হচ্ছে টাইম স্কেল। সবকটার মানে আমি চেষ্টা করছি ধরে ধরে বলে দেওয়ার, তারপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা বলবে। আমাদের দেখতে হবে যে জিওলজিক্যাল ফেজ সেটা কোন সময় সারণীর উপরে ভিত্তি করে অবস্থান করছে। একটা পয়েন্ট নোট করি, সেটাকে এক্সাম্পলে বলি, পরের গুলো আশা করি তোমরা বুঝতে পারবে। ফার্স্ট পয়েন্ট, যেটাকে বলা হচ্ছে ভারতের ভূতাত্ত্বিক যুগকে প্রধানত ভাগ করা হয় 4টে টাইপে, মানে টি হল্যান্ডের মতামত অনুযায়ী ভারতের ভূতাত্ত্বিক যুগের প্রধানত 4টি টাইপস আছে। তার প্রথম বা প্রাচীনতম যুগ যেটা, সেটার নাম হচ্ছে দা আর্কিয়ান, দা আর্কিয়ান রক সিস্টেম। এই আর্কিয়ান রক সিস্টেম এটি ভারতের প্রথম যুগ বা প্রাচীনতম যুগ, এবং এটার সময়কাল বা টাইম স্কেল যদি আমরা দেখি, সেক্ষেত্রে বলা হচ্ছে ফার্স্ট হাফ অফ দ্য প্রিক্যাম্ব্রিয়ান এরা। ফার্স্ট হাফ অফ দ্য প্রিক্যাম্ব্রিয়ান এরা, এটার সময়কাল কত থেকে কত, সেক্ষেত্রে বলা হচ্ছে অলমোস্ট 4000 মিলিয়ন ইয়ার্স এগো। অলমোস্ট 4000 মিলিয়ন ইয়ার্স এগো, এটার সময়কাল বলা হলো। এটা হচ্ছে প্রথম যুগ, তার মানে কি দাঁড়ালো, এটি হচ্ছে ভূতাত্ত্বিক যুগ। তার মানে পৃথিবীর যে জিওলজিক্যাল এভিডেন্সেস গুলো রয়েছে, বলা হয় এক একটা এরাতে, এক একটা ফেজে এক একটা এজ বা জিওলজিক্যাল ফেজ তৈরি হয়। তারপর যেই ফেজ চেঞ্জ হয়, আবার প্রাকৃতিক নিয়মে তার পরিবর্তন হতে থাকে। সেক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তন হয়। সেক্ষেত্রে ইন্টেরিয়ার অফ দ্য আর্থ এবং অ্যাবাভ অফ দ্য আর্থ, আমরা যদি দুটোর ক্ষেত্রে দেখি যে সারফেস অফ দ্য আর্থ অ্যান্ড ইন্টেরিয়ার অফ দ্য আর্থ দুটো জায়গারই কিছুটা পরিবর্তন ঘটে, এটা ফুললি ন্যাচারালি ঘটে থাকে। তো তার মধ্যে আর্কিয়ান যুগ, সেটা সময়কাল বলা হচ্ছে প্রিক্যাম্বিয়ান যুগ বা ফার্স্ট হাফ অফ প্রিক্যাম্বিয়ান এরা। এর পরের পয়েন্টে যদি আমরা চলে যাই, পয়েন্ট নাম্বার 2, সেখানে বলা হচ্ছে যে আর্কিয়ান যুগের পরের যে যুগ, সেটাকে বলা হচ্ছে দা পুরানা রক সিস্টেম। দা পুরানা রক সিস্টেম, এগুলোর সাবটাইপ আছে, কি আছে না আছে আমি পরে আসছি। স্যার বলো। হ্যাঁ স্যার, বলছি ওই পরের ক্লাসটা স্যার 9টার জায়গায় 9:15 থেকে স্যার করা হয়েছে, তো আপনি আচ্ছা 9:15 অবধি স্যার করাতে পারেন। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে আচ্ছা, দা পুরানা রক সিস্টেম, পুরানা রক সিস্টেমটা হচ্ছে গিয়ে সেকেন্ড হাফ অফ প্রিক্যাম্বিয়ান এরা। সেকেন্ড হাফ অফ প্রিক্যাম্বিয়ান। প্রত্যেককে বলছি যারা এই মুহূর্তে ক্লাসে উপস্থিত রয়েছে, অন্যান্য দিনের জিওগ্রাফি ক্লাসে যতটা অ্যাটেন্টিভলি করো, আমি জানি তোমরা প্রত্যেকে অ্যাটেন্টিভলি করো, কিন্তু আজকের অ্যাটেন্টিভ
অ্যাক্টিভলি এবং কনসেন্ট্রেশনের লেভেলটা ডবল করে দাও, কারণ আজকের অনেক কিছু বোঝার ব্যাপার আছে এর ভেতরে। পুরানা রক সিস্টেম, সেকেন্ড হাফ অফ প্রিক্যাম্বিয়ান, এরা, এটার সময়কালের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, সেটার ক্ষেত্রে টাইম পিরিয়ডটা বলা হচ্ছে 1400 to 600 মিলিয়ন ইয়ার্স এগো। চলো চলে যাই পরের পয়েন্ট। পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে দ্য দ্রাবিড়িয়ান রক সিস্টেম। এটা হচ্ছে আমাদের টি হল্যান্ডের বক্তব্য অনুযায়ী তৃতীয় ভাগ, এবং সেটাকে বলা হচ্ছে দ্য দ্রাবিড়িয়ান রক সিস্টেম। দ্রাবিড়িয়ান রক সিস্টেমের সময়কালটা একটু খেয়াল করো, দেখো এখানে বলেছিলাম ফার্স্ট হাফ, এখানে সেটা চলে এলো তার পরের সময়, মানে সেকেন্ড হাফ অফ প্রিক্যাম্বিয়ান। প্রিক্যাম্বিয়ানের এবারে পরের যুগে চলে আসছে এবং সেটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়ান। খেয়াল রাখো এখানে প্রি বলা হয়েছে, এখানে প্রি কথাটা উঠে গেল, ক্যাম্বিয়ান তার মানে এর পরের সময়কালটা। ক্যাম্ব্রিয়ান, ক্যাম্ব্রিয়ান থেকে বলা হচ্ছে মিডিল কার্বনিফেরাস, তার মানে ক্যাম্ব্রিয়ান যুগের পরে এসেছিল কার্বনিফেরাস। কার্বনিফেরাসের মধ্যেও ভাগ ছিল আপার কার্বনিফেরাস, মিডিল কার্বনিফেরাস, লোয়ার কার্বনিফেরাস। তো সেক্ষেত্রে এইখানে যেটা দেখতে পাচ্ছি যে ক্যাম্ব্রিয়ান টু মিডিল কার্বনিফেরাস। ক্যাম্ব্রিয়ান টু মিডিল কার্বনিফেরাসের ক্ষেত্রে এর সময়কালটার ক্ষেত্রে বলা হচ্ছে যে 600 থেকে 300 মিলিয়ন ইয়ার্স এগো। 600 to 300 মিলিয়ন ইয়ার্স এগো এই সময়কালের কথা বলা হচ্ছে। টি হল্যান্ডের বক্তব্য অনুযায়ী আমি চলে যাব এর 4 নম্বর ভাগ, যেটা লাস্ট তিনি ফেজ বলেছিলেন, এবং সেই ফেজের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছিলেন যে এটাই কন্টিনিউ, মানে এখনো চলছে সেই যুগটা। তার মানে টি হল্যান্ডের বক্তব্য অনুযায়ী আমরা বর্তমানে কোন ভূতাত্ত্বিক যুগের অন্তর্গত সেই নামটাই লিখতে চলেছি, এবং সেক্ষেত্রে তার নাম হচ্ছে দ্য আরিয়ান রক সিস্টেম। দ্য আরিয়ান রক সিস্টেম। আরিয়ান রক সিস্টেমের ক্ষেত্রে তিনি বলেছিলেন লোয়ার, তারপরে হয় মিডিল, তারপরে হয় আপার কার্বনিফেরাস। এক্ষেত্রে এটা শুরু হচ্ছে কিন্তু আপার কার্বনিফেরাস থেকে। আপার কার্বনিফেরাস, আপার কার্বনিফেরাস টু প্লেইস্টোসিন। আপার কার্বনিফেরাস থেকে প্লেইস্টোসিন যুগ পর্যন্ত সময়কালটার কথা এক্ষেত্রে উল্লেখ করেছেন, এবং তার টাইম পিরিয়ডটা বলা হচ্ছে 300 মিলিয়ন থেকে টু দ্য প্রেজেন্ট এজ। টু দ্য প্রেজেন্ট এজ। এক্ষেত্রে একটা অ্যাডেড ইনফরমেশন তোমাদের বলে রাখি, পৃথিবীর সাপেক্ষে যদি দেখা যায়, সেখানে বলা হয় যে এই প্লেইস্টোসিন যুগ একটি বিশেষ মানে পরিস্থিতির সাদৃশ্য বা অস্তিত্ব বহন করছে। কিরকম? বলা হয় পৃথিবীতে এখনো পর্যন্ত 3খানা হিমযুগ আমরা পার করে এসেছি, এখন আমরা মিডল আইস এজে বিলং করছি। লাস্ট যে হিমযুগটা ক্রস করেছে সেটা প্লেইস্টোসিন এজ শুরু হওয়ার ঠিক ওই মুহূর্তে, প্রাক মুহূর্তে, সেই সময় লাস্ট আইস এজটা ক্রস করে আমরা এসেছি, এবং এখন বর্তমানে আমরা কিন্তু প্লেইস্টোসিন এরা তার মধ্যেই বিলং করছি, এবং সেটা প্রেজেন্ট এজ। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু টি হল্যান্ডের বক্তব্য ধরে যদি আমরা দেখি সেই অনুযায়ী আর কি। তো সেখানে তিনি এই 4টি ভূতাত্ত্বিক যুগের কথা স্পষ্ট করে উল্লেখ করেছেন যে কোনটি কোন সময়ে দেখা যাচ্ছে। এবারে এর পরে যদি দেখতে হয়, সেখানে আমি তোমাদেরকে বলে রাখি নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে এই প্রত্যেকটার ডিভিশনস গুলোকে এবারে আমাদের ফলো করতে হবে। তার মানে যেটা দাঁড়ালো, টি হল্যান্ডের বক্তব্য অনুযায়ী আমরা প্রথম যে যুগটা পেয়েছিলাম যেটা ছিল আর্কিয়ান রক সিস্টেম, সেই সম্পর্কিত কয়েকটা তথ্য একটু তোমাদের সাথে শেয়ার করি। সেখানে ফার্স্ট আর্কিয়ান রক সিস্টেমে আর্কিয়ান রক সিস্টেমের উপরে বেস করে যদি দেখা যায়, তাহলে এর ক্ষেত্রে আমি দু তিনটে জেনারেল
ইনফরমেশন তোমাদের সাথে আগে শেয়ার করে নিই, তারপরে পরের তথ্যে যাচ্ছি। এর টাইপস আছে, সেই টাইপস গুলো কি সেগুলোতেও আমি যাবো। আর্কিয়ান রক সিস্টেমের ক্ষেত্রে যদি আমি এর জেনারেল ইনফরমেশন দেখি বা এর ফ্যাক্টস যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে ফ্যাক্টস নাম্বার 1 যেখানে বলা হচ্ছে যে এই যে ওয়ার্ডটা নেওয়া হয়েছে আর্কিয়ান, এই আর্কিয়ান ওয়ার্ডটা, এই আর্কিয়ান যে শব্দটি নেওয়া হয়েছে সেটা বলছে ইট ওয়াজ ফার্স্ট ইউজড বাই, এটি প্রথম ব্যবহার করেছিলেন যে ব্যক্তি, তার নাম হচ্ছে জে ডি ডানা। ইনিও একজন হচ্ছে জিও সায়েন্টিস্ট, ভূতাত্ত্বিক একজন বিজ্ঞানী। তিনি এই আর্কিয়ান শব্দটি প্রথম ব্যবহার করেছেন এবং বলা হচ্ছে আহ, তিনি এক্ষেত্রে রক স্ট্রাকচারটাকে প্রায়োরিটি দিয়েছিলেন এবং বলেছিলেন যে এটি ক্যাম্ব্রিয়ান সিস্টেমের অন্তর্গত। এবং আমরা দেখো, তোমরা খাতাতেও হয়তো লিখে নিয়েছো যে আর্কিয়ান যুগটা শুরু হয়েছিল ফার্স্ট হাফ অফ প্রি ক্যাম্ব্রিয়ান এরা। এখানেও কিন্তু আর্কিয়ান শব্দটার সাথে জেডি ডানা তিনি কিন্তু এই ক্যাম্ব্রিয়ান যে সময়কাল সেইটার সাথে একটা সুস্পষ্ট সম্পর্ক স্থাপন করেছিলেন, যে এটি ক্যাম্ব্রিয়ান যুগেরই একটা অর্থ বহন করছে এই আর্কিয়ান শব্দটি। এখানে যদি আমরা একটু দেখে নিই যে আর্কিয়ান শব্দটির এক্সাক্ট মানেটা কি, সেক্ষেত্রে আমরা বলবো যে আর্কিয়ান শব্দের মানে হচ্ছে অ্যানশিয়েন্ট। তাহলে দাঁড়ালো কি যে আর্কিয়ান মিন্স অ্যানশিয়েন্ট, প্রাচীনত্বকে মেনলি ইন্ডিকেট করে, যেটা জেডি ডানার বক্তব্য থেকে পরিষ্কার, যেটা সব থেকে প্রাচীনতম যুগ। নেক্সট বলছে, যে পয়েন্টটা উল্লেখ করব খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে আর্কিয়ান যুগ, এই আর্কিয়ান যুগ কিন্তু কোনো রকম ভাবেই জীবাশ্মের অস্তিত্বকে বহন করছে না। স্বাভাবিক, কারণ যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন আমরা প্রত্যেকেই পড়ে এসেছি যে সেই সময় জীবের অস্তিত্ব তৈরি হয়নি। তখন পৃথিবী নাকি ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড। তো স্বাভাবিক, সেখানে যদি প্রাণেরই অস্তিত্ব না হয় তাহলে আর ফসিলস আসবে কোথা থেকে? তার মানে দাঁড়াচ্ছে কি যে দিস রক্স সিস্টেম, this rock system but these rocks do not contain any kind of fossils. কারণ এই সময় জীবের কোনো অস্তিত্ব হয়নি, তাই ফসিলসেরও এখানে কোনো অস্তিত্ব হওয়ার কোনো সম্ভাবনা নেই। চলে আসছি এই আর্কিয়ান যুগের ক্ষেত্রে আমার দ্বিতীয় পয়েন্ট, এবং সেই দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এর টাইপস। আর্কিয়ান যুগকে কি আর কোনো সাব টাইপসে ডিভাইড করা যায়? যদি করা যায় তাহলে সেই সাব টাইপসটা কি কি বলে রাখি। এক্ষেত্রে আমরা দুটো সময়কাল বা দুটি ভূতাত্ত্বিক যুগ দেখতে পাচ্ছি এর সাব টাইপসে। একটা হচ্ছে নিসেস অ্যান্ড সিস্ট সিস্টেম, নিস অ্যান্ড সিস্ট সিস্টেম। তোমাদের বলে রাখি, এই নিস আর সিস্ট দুটোই কিন্তু রূপান্তরিত শিলা বা মেটামরফিক রককে ইন্ডিকেট করে। গ্রানাইট থেকে তৈরি হয় নিস, নিস থেকে তৈরি হয় সিস্ট, আবার সিস্ট তৈরি হয় দুটো উপায়, একটা নিচ থেকেও তৈরি হয় আর একটা স্লেট থেকেও সিস্ট তৈরি হয়। তো তো এই যে নিস অ্যান্ড সিস্ট সিস্টেম যে টাইম পিরিয়ডটা আমরা দেখতে পাচ্ছি বা জিওলজিক্যাল ফেজ দেখতে পাচ্ছি, আরেকটা যে জিওলজিক্যাল ফেজ সেটাও কি, সেটা একটু দেখে নিই। দুটো টাইপসের মধ্যে সেকেন্ড টাইপ যেটাকে বলা হয় দ্য ধারওয়ার সিস্টেম, ধারওয়া। এবার এর মধ্যে প্রথম যে সিস্টেমটা আছে, সিস্টেম যেটা নিস অ্যান্ড সিস্ট, এটার উপরে যদি বেস করে দেখো, তাহলে নিস অ্যান্ড সিস্টের ক্ষেত্রে কয়েকটা বৈশিষ্ট্য আমি এখানে একটু উল্লেখ করবো। যেমন ফার্স্ট পয়েন্ট বলা হচ্ছে দিস সিস্টেম কন্টেন্স দ্য ফার্স্ট ফর্ম রক্স অফ দ্য আর্থ। আমরা দেখতে পাচ্ছি যে এই সিস্টেমটা আমাদের পৃথিবীতে প্রথম শিলার অস্তিত্বকে বহন করছে। সংক্ষেপে বললে এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট ফর্ম রক্স অফ দ্য আর্থ।
তার মানে আমরা এখানে এটাও দেখতে পাচ্ছি যে আমাদের ভারতের ক্ষেত্রেও এই বৈশিষ্ট্যটা প্রযোজ্য সমহারে। চলে আসো পরের পয়েন্টে। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে যে এইবারের পয়েন্টটাই বেশি ইম্পর্টেন্ট, যে এই আর্কিয়ান রক সিস্টেমের এক্সাক্ট লোকেশন কোথায়, আমাদের ভারতে কোথায় এটি দেখতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে এর লোকেশনটাকে যদি আমরা ফলো করি, সেখানে দেখতে পাচ্ছি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকা, ওড়িশা, মেঘালয়, এমপি, ছত্তিশগড় অ্যান্ড ছোট নাগপুর প্লেটো। এবার ছোট নাগপুর মালভূমি বলা মানেই এক্ষেত্রে কিন্তু ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল তার পোর্শনের মধ্যেই চলে আসছে, যেখানে ছোট নাগপুর প্লেটো রয়েছে। এই লোকেশনের উপরে বেস করে যদি তোমরা দেখো, তাহলে আমাদের ভারতের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মূলত পেনিনসুলার যে প্লেটো রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি, যে পেনিনসুলার প্লেটো রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি, তার অধিকাংশ স্থানেই কিন্তু আমরা এর অবস্থানটাকে পরিষ্কারভাবে দেখতে পাবো। যে নিস অ্যান্ড সিস্ট সিস্টেম, সেটার ক্ষেত্রে মূলত যদি আমরা দেখি, তাহলে পূর্ব দিকের যে পোর্শনটা আমরা পেয়ে যাচ্ছি, এই পোর্শনের অধিকাংশ স্থানটাই কিন্তু আমাদের নিস অ্যান্ড সিস্ট সিস্টেম বা আর্কিয়ান যুগের বৈশিষ্ট্যকে বহন করছে। সেই চত্বরটা আমরা এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি, যা লোকেশন আমাকে ইন্ডিকেট করছে। সেই লোকেশনের উপরে বেস করে যদি আমি ভাবি, চলে আসছি আমি পরের পয়েন্টে। নেক্সট পয়েন্টে কি বলা হচ্ছে, দিস অলসো কভার্স দ্য হোল বুন্দেলখণ্ড ইন দ্য নর্থ। বেসিক্যালি এখানে বুন্দেলখণ্ডের উত্তর অংশ, তার মানে এর উপরের দিকের পোর্শনটা, and to the northwest they are formed in a number of isolated outcrops extending from north of ভাদোদারা। এবার ভাদোদারা বলা মানেই কিন্তু পরিষ্কারভাবে গুজরাটের দিকটা বলা হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে টু এ লং ডিস্টেন্স অ্যালং দ্য আরাবল্লী ইন রাজস্থান। তার মানে যেটা দাঁড়ালো, এর পুরো লোকেশনটাকে যদি আমরা ফলো করে নিই, তাহলে দেখতে পাচ্ছি এই দিকের এইখানে যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, যেটা এক্সটেন্ডিং পার্ট অফ গ্রানাইট আর নিস সিস্টেম বলা হচ্ছে, সেখানেও কিন্তু আমরা আর্কিয়ান যুগের গ্রানাইট আর নিস সিস্টেমের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। তার মানে এখানে যদি এক্সটেন্ডিং পার্টটাকে ফলো করো তোমরা, এক্সটেন্ডিং পোর্শন বলতে গেলে নর্থ অফ বুন্দেলখণ্ড, এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরাবল্লী, আর দেখতে পাচ্ছি ভাদোদারা, যেটা গুজরাটের নর্থ ইস্টার্ন পার্টে রয়েছে। সেই দিকটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো অংশটা গ্রানাইট আর নিস সিস্টেমের আন্ডারে চলে আসছে। এইভাবে যদি আমরা এর পরের পোর্শনটাতে চলে আসি, তার মানে যেটা দাঁড়ালো ধারওয়ার সিস্টেম। ধারওয়ার সিস্টেমে যদি চলে আসো, সেক্ষেত্রে ধারওয়ার সিস্টেমে আমরা দেখে নেব এই ধারওয়ার টার্মটা এসছে কোথা থেকে। সেখানে বলা হচ্ছে দিস সিস্টেম ডিরাইভস ইটস নেম ফ্রম দ্য রক্স দ্যাট ওয়ার ফার্স্ট স্টাডিড ইন দ্য ধারওয়ার ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা। আমরা দেখতে পাচ্ছি যে এই ধারওয়ার শব্দটার উৎপত্তি হচ্ছে আমাদের ভারতেই অবস্থিত ধারওয়ার ডিস্ট্রিক্ট থেকে। ধারওয়ার, হ্যাঁ বলো স্যার। নর্থ অফ বুন্দেলখণ্ডের ওটা কি লিখলেন স্যার, আরেকবার বলতে বলছি। বলে দিচ্ছি, নর্থ অফ বুন্দেলখণ্ড, তারপরে বলেছি আরাবল্লী, আর বলেছি ভাদোদারা। দেখো, নর্থ অফ বুন্দেলখণ্ড, আরাবল্লী এন্ড ভাদোদারা ইন গুজরাট, এই পোর্শনটা এর এক্সটেন্ডিং পার্ট হিসেবে এখানে ধরা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে এটা বলছিলাম যে ধারওয়ার অফ কর্ণাটকা, তো কর্ণাটকা স্টেটের ধারওয়ার যে ডিস্ট্রিক্ট, সেইখান থেকেই এই ধারওয়ার শব্দটির উৎপত্তি, ওখান থেকে এই নামটা নেওয়া হয়েছে। নেক্সট বলা হচ্ছে যে দিস আর দ্য আর্লিয়েস্ট রক ডিপোজিটস আর ফর্মড সেডিমেন্টারি রক্স ফাউন্ড টুডে ইন মেটামরফিক রক।
আমরা আগেরটার ক্ষেত্রে যেটা দেখেছিলাম, যেখানে ছোট নাগপুর মালভূমি, আরাবল্লী, বুন্দেলখণ্ড, মেঘালয়া প্লেটো, ওড়িশা প্লেটো, তামিলনাড়ু প্লেটো, তেলেঙ্গানা প্লেটো, এমনকি কর্ণাটকা প্লেটো, এই যে জায়গাগুলো পেয়েছিলাম, এই জায়গায় যে শিলার অস্তিত্বটা, মানে যে রক ফরমেশনটা আমরা দেখতে পাচ্ছিলাম, সেই রক ফরমেশনটা ছিল গ্রানাইট আর নিচ দিয়ে তৈরি। কিন্তু এখন ধারওয়ার যুগে এসে আমরা যে রক ফরমেশন দেখতে পাচ্ছি, সেখানে বলছে যে দিস আর দ্য আর্লিয়েস্ট ডিপোজিটস আর ফর্মড সেডিমেন্টারি রক্স। তার মানে আমরা এর দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাচ্ছি যে আর্লি ডিপোজিটস অফ সেডিমেন্টারি রক্স এখানে দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে এটা এত বছরের প্রাচীন, তাহলে সেডিমেন্টারি রক্স নাও ইট ইজ কনভার্টেড ইনটু আ মেটামরফিক রক। আমরা দেখতে পাচ্ছি যে এটি এখন বর্তমানে মেটামরফিক রকে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো পাললিক শিলা যেটা ছিল, দ্যাট ইজ দিস ইজ বা দিস রক্স আর কনভার্টেড ইনটু দা মেটামরফিক ফরমেশন। আমরা দেখতে পাচ্ছি যে এইখানকার শিলার মধ্যেও মেটামরফিক ফরমেশন এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এটা খুব পরিষ্কার ভাবে বলতে পারি যে আর্কিয়ান যুগে আমরা যে শিলার অস্তিত্ব বা যে রক ফরমেশন দেখতে পাচ্ছি, সেখানে দুটো অংশে তাকে ভাগ করেছে। একটা অংশে আমরা দেখতে পাচ্ছি যেখানে ছিল ইগনিয়াস রক থেকে মেটামরফিক, ওই জন্য এটা নিস অ্যান্ড সিস্ট হয়েছে। নিস বেসিক্যালি হচ্ছে গিয়ে গ্রানাইটিক ফরমেশনের মেটামরফিক ফর্ম, আর এখানে আমরা ধারওয়ারে দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেডিমেন্টারি থেকে মেটামরফিকে কনভার্ট হয়েছে। তাহলে একটার ক্ষেত্রে পাললিক শিলার অস্তিত্ব আর আরেকটা ক্ষেত্রে ইগনিয়াস রকের অস্তিত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু সময় গড়িয়েছে, সেই জন্য এই দুটোই এখন বর্তমানে মেটামরফিকে ফর্ম করেছে, মেটামরফিক রক ফরমেশনে কনভার্ট হয়েছে। তার মানে এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা মেটামরফিক ফরমেশনটাই বেশি পরিমাণে এখন দেখতে পাচ্ছি। এই রকম ধরনেরই একটা প্রশ্ন বিসিএস এসেছিল যে ছোট নাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত, এবং এই কোশ্চেনটার ক্ষেত্রে যেটা অ্যান্সার ছিল যে আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত। দেখো, তোমাদের প্রশ্নের উত্তর এখানেই লুকিয়ে আছে। সেখানে যুগটার কথা উল্লেখ ছিল আর্কিয়ান যুগের, আর বলা ছিল গ্রানাইট ও নিস শিলা। আমরা ছোট নাগপুর প্লেটোকে অলরেডি কিন্তু নিস অ্যান্ড সিস্ট ফরমেশনের মধ্যেই পেলাম। তার মানে গ্রানাইট শিলা থেকেই নিস হয়, সেই জন্যই বলা হয়েছিল যে ছোট নাগপুর মালভূমি আর্কিয়ান যুগের গ্রানাইট আর নিস শিলা দ্বারা গঠিত হয়েছে। তাহলে যদি কখনো তোমাদের এরকম প্রশ্ন আসে যে আরাভাল্লি রেঞ্জ কোন যুগে গড়ে উঠেছিল, সেক্ষেত্রেও কিন্তু উত্তর সেম হবে, এবং সেক্ষেত্রেও আমরা আর্কিয়ান যুগই বলবো তার অ্যান্সার হিসেবে, যে আর্কিয়ান যুগেই আরাভাল্লি, আর্কিয়ান যুগেই বুন্দেলখণ্ড, এগুলো সব তৈরি হয়েছে। চলে আসছি পরের পয়েন্টে। ধারওয়াড়ের পরের যে নেক্সট পয়েন্টটা, সেখানে বলা হচ্ছে যে ধারওয়াড়ের, আমি ডাইরেক্ট চলে যাবো এই লোকেশনে, এবং ধারওয়াড় যুগের যে লোকেশন, এটি কোথায় দেখা যায়। তো সেক্ষেত্রে বলা হচ্ছে কর্ণাটকা। একটু নোট করে নাও, আমি ভার্বালি বলছি, তাহলে একটু ফাস্ট নোট করা হবে। কর্ণাটকা, এমপি। দেখো, আগেরটার ক্ষেত্রে এমপি পেয়েছিলাম, এখানেও এমপি আছে। তার মানে মধ্যপ্রদেশে দুরকম শিলারই অস্তিত্ব পাচ্ছি, গ্রানাইট আর নিসেস অ্যান্ড ধারওয়াড়। তারপরে বলা হচ্ছে ঝাড়খণ্ড, এক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। আগে কর্ণাটকাও ছিল আগের বারের ক্ষেত্রে। ছত্তিশগড়, ওড়িশা, মেঘালয়া অ্যান্ড রাজস্থান, এই জায়গাগুলোর কথা এখানে বলা হচ্ছে। এছাড়াও বলা হচ্ছে দে অলসো অকার ইন দা সেন্ট্রাল অ্যান্ড নর্দার্ন হিমালয়াস। এটা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে নর্দার্ন অ্যান্ড সেন্ট্রাল হিমালয়াতেও আমরা এর অস্তিত্ব দেখতে পাচ্ছি। নর্দার্ন অ্যান্ড সেন্ট্রাল হিমালয়া, তার মানে যেটা দাঁড়ালো, আমি যদি লোকেশনটার উপরে শুধু নজর করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই চত্বরের এর এক্সট্রা রিজিয়ন্স গুলোতেও আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা ধারওয়াড় রক সিস্টেম পাবো। আর এর সাথে আমরা যেটা পাবো সেটা এখানে আর ডায়াগ্রাম করা সম্ভব নয়। উপরের দিকে, উত্তর দিকে সেন্ট্রাল হিমালয়া, আর একটা যেটা বললাম যে নর্দার্ন হিমালয়া, তার মানে হচ্ছে গিয়ে জম্মু কাশ্মীর, লাদাখ থেকে শুরু করে সেন্ট্রাল অ্যান্ড নর্দার্ন হিমালয়া, তার মানে হচ্ছে নেপাল হিমালয়া পর্যন্ত, এই অংশটার মধ্যেও, জাস্ট এটা বোঝানোর জন্য করছি, এই অংশটার মধ্যেও আমরা ধারওয়াড় যুগের অস্তিত্ব দেখতে পাচ্ছি। নর্দার্ন হিমালয়া অ্যান্ড মিডিল হিমালয়া, এই দুটো অংশের মধ্যেও আমরা ধারওয়াড়ের অবস্থা পাচ্ছি। তাহলে এই হয়ে গেল ধারওয়াড় আর গ্রানাইট অ্যান্ড নিস সিস্টেমের অবস্থানটা। এরপরে যদি চলে আসি আমরা এর পরের অংশে, সেখানে আমাদের দেখে নিতে হবে যে ধারওয়াড় যুগ
এবং গ্রানাইট এবং নিস যে দুটো ফরমেশন, এই দুটো অঞ্চলের ক্ষেত্রে আমরা প্রধানত কোন ধরনের খনিজ এখানে পাচ্ছি, মিনারেলস গুলোকে যদি আমরা ফলো করি, তো সেক্ষেত্রে আমরা এখানে যে মিনারেলস গুলো পাচ্ছি তার মধ্যে পাচ্ছি গোল্ড, ম্যাঙ্গানিজ, আয়রন, ক্রোমিয়াম, ক্রোমাইট, ইউরেনিয়াম, থোরিয়াম, মাইকা। এই খনিজগুলো আমরা এখানে পাচ্ছি। আর যদি এই চত্বরে আমরা রক ফরমেশনটাকে দেখি, তাহলে তো তোমাদেরকে শর্টে বলেই দিয়েছিলাম যেখানে আমরা ইগনিয়াস, মেটামরফিক অ্যান্ড সেডিমেন্টারি। মেটামরফিক দুই ধরনের রক ফরমেশন আমরা পার্টিকুলার ম্যাক্সিমাম সেডিমেন্টারি থেকে মেটামরফিক পাচ্ছি, আর গ্রানাইট আর নিস, ওই নিস এন্ড সিস্ট সিস্টেমে আমরা ইগনিয়াস থেকে মেটামরফিক রক ফরমেশনের অস্তিত্ব পাচ্ছি। তো এটার সাথে সাথে এই পার্টটা এখানে শেষ হয়ে গেল। চলে আসছি আমরা পরের পোর্শন, এবং সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এবং সেকেন্ড যে ডিভিশনটা করেছিলাম সেখানে বলেছিলাম যে দা পুরানা রক সিস্টেম। পুরানা রক সিস্টেমের উপরে বেস করেও যদি দেখো, এরও টাইপস আছে, আমি সেই টাইপসে আসছি। বলা হচ্ছে যে পুরানা রক সিস্টেম এর টাইপস হচ্ছে, এটাকে দুটো ভাগে ভাগ করা যায়, এবং দুটো ভাগ কি কি, স্যার। এরও দুটো টাইপস। হ্যাঁ বলো। স্যার মিনারেলস গুলো কি স্যার ওই দুটো সিস্টেম মিলিয়ে বললেন, সেটাই স্যার জিজ্ঞাসা করছি। স্যার ওই ধাপ। মিনারেলস গুলোর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো সিস্টেম মিলিয়েই বললাম। আর রক্স এর ক্ষেত্রে আমি দুটো সিস্টেম মিলিয়েই বলে দিলাম যে দুটো সিস্টেমের মধ্যে আমরা কোন কোন মিনারেলস বা রক্স পাচ্ছি, দুটোর ক্ষেত্রেই সেম বললাম। ঠিক আছে। আচ্ছা, টাইপসে চলে আসছি। টাইপস এর মধ্যে এখানে যেটা বলা হচ্ছে, একটা হচ্ছে দা কুডাপ্পা সিস্টেম। দা কুডাপ্পা সিস্টেম। আরেকটা হচ্ছে দা ভিন্ডিয়া সিস্টেম। এইখানে শুরু হলো বিন্ধ্য পর্বতের উৎপত্তি। ভিন্ডিয়া প্লেটো বা ভিন্ডিয়া ফ্ল্যান বা ভিন্ডিয়া রেঞ্জ, সেটা এই যুগেই তৈরি হয়েছিল। দা ভিন্ডিয়া সিস্টেম। তার মানে যদি কখনো এরকমও প্রশ্ন হয়, ধরে নাও, কথার কথা বলছি, যে একটা এক্সাম্পল দিচ্ছি, যে আরাবল্লী আর ভিন্ডিয়া এদের মধ্যে সব থেকে প্রাচীনতম কে, তাহলে আশা করি বুঝতে পারলে যে আরাবল্লী হচ্ছে ভিন্ডিয়ার থেকেও, অ্যাকর্ডিং টু দেয়ার জিওলজিক্যাল এজ, সেটা এর আগের ভূতাত্ত্বিক যুগে তৈরি হয়েছিল। আরাবল্লী, ছোটনাগপুর, বুন্দেলখণ্ড, এগুলো সবকটাই বিন্দুর থেকে প্রাচীন। চলো চলে আসি এই টাইপস এর মধ্যে ধরে। যদি আমরা ফার্স্ট স্টেজটাতে চলে যাই, মানে কুডাপ্পা রক সিস্টেম, সেখান থেকে আমরা কি কি অস্তিত্ব পাচ্ছি একটু দেখে নিই। দা কুডাপ্পা। কুডাপ্পা সিস্টেমের মধ্যে এখানে আমাদের প্রথমে দেখে নিতে হবে এর লোকেশন কোথায়, তারপর আমরা দেখব এখানে কি কি মিনারেলস পাওয়া যায়। তো কুডাপ্পা সিস্টেমের মধ্যে আমরা ফার্স্ট পয়েন্ট এর লোকেশনে চলে যাচ্ছি, কোথায় দেখতে পাওয়া যায়। কুডাপ্পা সিস্টেমের ক্ষেত্রে বলা হচ্ছে দ্য রক সিস্টেম ওয়াজ স্টাডিড ফার্স্ট ইন কুডাপ্পা ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ। যা তোমরা নিশ্চয়ই জানো যে অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা বলে একটা জেলা আছে। তো এটা কোথায় দেখতে পাওয়া যায়, বলা হচ্ছে কুডাপ্পা ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ। এর আগে একটা পেলাম যে ধারওয়ার, যেটা কর্ণাটকা। এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি কুডাপ্পা, সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি স্থান যেখানে এই রক সিস্টেমের অস্তিত্ব পাওয়া যায় ভারতের মধ্যে। এছাড়া আর কি কোথাও পাওয়া যায়? উত্তর হবে না। কুডাপ্পা রক সিস্টেমের অস্তিত্ব এই জায়গাটা ছাড়া আর কোনো জায়গাতে এর অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে যদি আমরা দেখে নিই, এখানে আমরা কি কি মেটেরিয়াল দেখতে পাচ্ছি, এই চত্বরে আমরা কি কি ধরনের ডিপোজিটেড মেটেরিয়াল পাচ্ছি। তো সেক্ষেত্রে ভূতাত্ত্বিকেরা বলছে যে এই পার্টিকুলার রিজিয়নে বলা হচ্ছে গ্রেট থিকনেস অফ আনফসিলিফেরাস ক্লে। এখানে আমরা দেখতে পাচ্ছি আনফসিলিফেরাস ক্লে। আনফসিলিফেরাস ক্লে তার মানে কি দাঁড়ালো?
তার মানে এটা দাঁড়ালো যে এই ভূতাত্ত্বিক যুগেও জীবাশ্ম বা প্রাণের কোনো অস্তিত্ব কিন্তু পৃথিবীতে তৈরি হয়নি তথা ভারতেও তৈরি হয়নি। সেই জন্য এই অঞ্চলেও আমরা যে কর্দমের অস্তিত্ব পাচ্ছি বা যে ক্লেটা পাচ্ছি, সেই ক্লে ফরমেশনের মধ্যে আমি কোনো রকম ফসিলস দেখতে পাচ্ছি না। ওই জন্যই ভূতাত্ত্বিকেরা বলেছে যে আনফসিলিফেরাস ক্লে এই চত্বরে দেখতে পাওয়া যায়। এছাড়া আর কি, এছাড়া বলা হচ্ছে স্লেট, তারপরে বলা হচ্ছে স্যান্ডস্টোন। দেখো এখনো পর্যন্ত যে কটা কথা উল্লেখ করলাম, এইটার ক্ষেত্রে, এই মেটেরিয়ালের ক্ষেত্রে সবটাই সেডিমেন্টারি রকের উপরে বেস করে। লাইমস্টোন, এখনো পর্যন্ত ইগনিয়াস রকের কোনো কিছু পাইনি। লাইমস্টোন এই অঞ্চলে লক্ষ্য করা যায়, এই পার্টিকুলার রিজিয়নে। ক্লে, ক্লে থেকেই তৈরি হয় সেল, ক্লেটাকেই সেল বলা হয় বা মার্টস্টোন বলা হয়, সেটা থেকেই তৈরি হয় স্লেট। স্লেট মেটামরফিক রক ফরমেশন। স্যান্ডস্টোন আর লাইমস্টোন এই দুটোই সেডিমেন্টারি রক ফরমেশন। স্যান্ডস্টোন থেকে তৈরি হয় কোয়ার্টজাইট, আর লাইমস্টোন থেকে তৈরি হয় মার্বেল। এবারে যদি চলে যাই, এটার ক্ষেত্রে আর এখানে কিছু বলার নেই। চলে আসছি আমি এর পরের যুগটা, পুরানা রক সিস্টেমের নেক্সট যে এজটা, সেই এজের ক্ষেত্রে বলা হচ্ছে দ্য ভিন্ডিয়ান সিস্টেম। ভিন্ডিয়ান সিস্টেমের ক্ষেত্রে এখানেও আমরা দুটো পয়েন্ট দেখবো। বলা হচ্ছে কি, যে এই যে সময়কালটা ভিন্ডিয়ান রক সিস্টেম কুডাপ্পা সিস্টেমের পরের সাব টাইপস, যেটা হচ্ছে পুরানা রক সিস্টেমের লাস্ট টাইপ। এবং পুরানা রক সিস্টেমের লাস্ট টাইপের মধ্যেও আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এই রক সিস্টেমে পরিষ্কার করে উল্লেখ করা আছে, দিস রক সিস্টেম ডু নট কন্টেন অফ এনি রিকগনিজেবল ফসিলস। তার মানে কি দাঁড়ালো, যে এই এর মধ্যেও কিন্তু আমরা কোন রকমেরই ফসিলস পাচ্ছি না। তাহলে দাঁড়ালো দে ডু নট কন্টেন ফসিল। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এই অঞ্চলে যে পাললিক শিলা, স্লেট, স্যান্ডস্টোন, লাইমস্টোন বা শেল পাচ্ছি, কিন্তু তা এই চত্বরের মধ্যে যা যা আমরা খনিজ বা শিলা পাচ্ছি, সেগুলোর একটিতেও কিন্তু ফসিলস দেখা যায়নি। কিন্তু এগুলোই ফসিলস দেখতে পাওয়ার যে শিলাগুলো হয়, যে রক্স গুলোতে ফসিলস থাকে, সেই রক্স হচ্ছে ক্লে, স্যান্ডস্টোন, লাইমস্টোন, এই সমস্ত রক ফরমেশনেই কিন্তু ফসিলস তৈরি হয়। কিন্তু এই যুগে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না বলে পাললিক শিলা বা সেডিমেন্টারি রক হওয়া সত্ত্বেও এর মধ্যে কিন্তু কোনো ফসিলস আমরা পাচ্ছি না। চলে আসছি পরের পয়েন্টে। ভিন্ডিয়ান রক সিস্টেমের নেক্সট পয়েন্ট হচ্ছে এর লোকেশন, এটি কোথায় দেখতে পাওয়া যায়। লোকেশনের ক্ষেত্রে এখানে পরিষ্কার করে বলা হচ্ছে এমপি ছত্তিশগড়, নর্থ অফ বিহার, রাজস্থান, কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। এই জায়গাগুলোতে ভিন্ডিয়ান রক সিস্টেম দেখা যাচ্ছে, এর সাথে তেলেঙ্গানাটাও হবে। এই জায়গাটায় ভিন্ডিয়া সিস্টেম দেখা যাচ্ছে, পরের পয়েন্ট। এবং নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে, এখানে আমরা কি কি রক্স দেখতে পাচ্ছি, সেই মেটেরিয়ালস গুলো আমরা দেখবো, কি কি ধরনের শিলা এখানে দেখা যাচ্ছে। এবং সেখানেও পরিষ্কার করে বলা হচ্ছে যে লাইমস্টোন, স্যান্ডস্টোন, শেল অ্যান্ড স্লেট। লাইমস্টোন, স্যান্ডস্টোন, শেল, স্লেট, এই ধরনের শিলার অস্তিত্ব আমরা এই অঞ্চলে দেখতে পাচ্ছি। এরপর যেটা আছে সেটা হচ্ছে 3 নম্বর যুগ, যেটাকে বলা হচ্ছে দ্রাবিড়িয়ান রক সিস্টেম। কিন্তু তার বেশ কয়েকটা ডিভিশন আছে, এদের মতো দুটো দুটো করে ডিভিশন নয়। এদের মধ্যে যেমন ধরো দ্রাবিড়িয়ান রক সিস্টেমে কে ভাগ করা হয় মোট 5টি ভাগে। তো এরকম ভাবে আরিয়ান রক সিস্টেমের মধ্যে এরকম 5টা কি 6টা ভাগ আছে। তো সেটা আজকের আমি করাবো না, এই কারণেই আজকের করাবো না যে এই আজকের যতটুকু আমি ডিসকাশন করলাম, এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেইটা আমাকে করো, সেই জায়গাটা আগে ক্লিয়ার করি। ওই পোর্শনটা আমরা নেক্সট দিনকে দেখে নেবো, এই দুটো ভাগের ডিভিশনটা। তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে করে নাও। 4টে ভাগের মধ্যে দুটো ভাগ কমপ্লিট করলাম। স্যার এক এক করে মাইক অন করে বলতে পারে? হ্যাঁ হ্যাঁ, মাইকটাই আজকে বরং ওরা অন করুক, কারণ এ খুব ক্রিটিক্যাল কোশ্চেন টাইপ করা ওদের খুব টাফ হবে। বলুন, মাইক অন করুন। স্যার ওই ধারওয়ার রক আর জেনেসিস রকটা স্যার রিপিট করতে বলছে স্যার।
ধারওয়ার রক, আর একটা কোন রক বললে? জেনেসিস। জেনেসিস রক, জেনেসিস নয়, নিস নিস, নিস অ্যান্ড সিস্ট মেবি, নিস আর সিস্ট এটার কথাই মনে হয় বলেছো। তো নিস আর সিস্ট এই রকটার ক্ষেত্রে আমি এখানে যে পয়েন্টগুলো লিখেছিলাম তার উপরে বলছি, নিস আর সিস্ট এই দুটোই হচ্ছে মেটামরফিক রক ফরমেশন। নিস বেসিক্যালি গ্রানাইট থেকে তৈরি হয়, আর সেটাই আবার কনভার্টেড হয়ে যায় সিস্টে, মানে রিমেটামরফিক হয়। তো এক্ষেত্রে আমি যে কয়েকটা পয়েন্ট লিখেছিলাম সেখানে বলেছিলাম যে নিস আর সিস্ট হচ্ছে আর্কিয়ান রক সিস্টেমের সব থেকে প্রাচীনতম যুগ, মানে একদম ফার্স্ট সাব টাইপস যদি বলা হয় তাহলে নিস অ্যান্ড সিস্ট। সেখানে আমরা পেয়েছিলাম যে ফার্স্ট ফর্মস রকস অফ দ্য আর্থ, পৃথিবীতে তৈরি হওয়া প্রথম যদি কোনো শিলা হয় বা প্রথম কোনো রকস হয় তাহলে সেই নিস আর সিস্ট সিস্টেম রকসটাকেই বলা হয়। কোথায় দেখতে পাওয়া যায়? দেখো আমি পরিষ্কার করে এখানে লোকেশনে মেনশন করেছিলাম, এটা মূলত দেখতে পাওয়া যায় পেনিনসুলার প্লেটো রিজিয়ন। এই পেনিনসুলার প্লেটোর পোর্শনটাতেই ম্যাক্সিমাম এরিয়া জুড়ে নিস আর সিস্ট সিস্টেম অফ রকসটা আমরা দেখতে পাচ্ছি। লোকেশন সেটাই ইন্ডিকেট করছে। এছাড়াও বলা হচ্ছে এর সম্প্রসারিত অংশ হিসেবে বুন্দেলখন্ড, আরাবল্লী, এমনকি ভদোদরা, গুজরাটের ভদোদরা পর্যন্ত আমরা নিস অ্যান্ড সিস্ট সিস্টেমের অস্তিত্ব পাচ্ছি। এবং এর পরের যে ভাগটা ছিল সেটা ছিল ধারওয়ার সিস্টেম। ধারওয়ার সিস্টেম এটি, এই নামকরণটা পিছনেই রয়েছে কর্ণাটকা স্টেটের ধারওয়ার জেলা, সেখান থেকে এই নামটা রাখা হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন রাখা হয়েছে? তার পেছনে মূল কারণ এক বিশেষ ধরনের ভূতাত্ত্বিক যুগের অস্তিত্ব যেটা কর্ণাটকা, ভারতের কর্ণাটক রাজ্যে ধারওয়ার জেলাতে পাওয়া গেছিল। সেই থেকেই এই ভূতাত্ত্বিক যুগের নাম আলাদা করে ধারওয়ার সিস্টেম রাখা হয়েছে। এবং বলা হচ্ছে এখানে দেখা যাচ্ছে আর্লি ডিপোজিট অফ সেডিমেন্টারি রক। আমি আবারও বলছি, আগেও বলেছি যে এই রক সিস্টেমে কিন্তু ইগনিয়াস রক দেখা যাচ্ছিল যেটা মেটামরফিক হয়েছে। ধারওয়ার রক সিস্টেমে কিন্তু সেডিমেন্টারি রক দেখা যাচ্ছে যেটি মেটামরফিকে কনভার্ট হয়েছে। এই তফাৎটা আমরা এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি। এরপরে বলছে কি, যে লোকেশনে বলছে এটিও দেখতে পাওয়া যায়, এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা পেনিনসুলার প্লেটো রিজিয়নে পাচ্ছি, স্পেশালি কর্ণাটকা। এছাড়াও বিক্ষিপ্ত ভাবে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, মেঘালয়, রাজস্থান, এমনকি নর্থ এন্ড সেন্ট্রাল হিমালয়া, তার মানে এর উপরের দিকে যে পোর্শনটা আছে হিমালয়া, সেই জায়গাতেও আমরা কিন্তু এই ধারওয়ার রক সিস্টেমের অস্তিত্বটা পাচ্ছি। এখানে আমরা কোন কোন ধরনের মিনারেল পাচ্ছি, মিনারেলের নাম মেনশন করেছি। আর রক্সের ক্ষেত্রে বলেছি, আবারও বলছি, ধারওয়ারের ক্ষেত্রে সেডিমেন্টারি টু মেটামরফিক, আর নিস অ্যান্ড সিস্টের ক্ষেত্রে ইগনিয়াস টু মেটামরফিক, এই দুই ধরনের রক ফর্মেশন দেখা যায়। নেক্সট কোশ্চেন। আর কোনো প্রশ্ন আছে? বুঝতে স্যার পেরেছো তো? এখনো তো কিছু নেই। স্যার আচ্ছা ওটা তাহলে নিশ্চিত আমি খেয়াল করিনি স্যার, সরি স্যার। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো তোমরা? এই চ্যাপ্টারটা একটুখানি মনে হবে যে পড়ার ইচ্ছা নেই, কিন্তু এই চ্যাপ্টারটার মধ্যে কিছু সহজ জিনিস আছে যেটা একটু দেখে রাখতে পারলে কিন্তু তোমরা অ্যান্সার করে ফেলতে পারবে ছট করে। এবং এখান থেকে প্রশ্ন আসে, আমি সেই প্রশ্নের উদাহরণও কিন্তু অলরেডি তোমাদের দিয়েছি, যে এখান থেকে কি কি প্রশ্ন এসেছে সেই উদাহরণ দিয়েছি। ঠিক আছে, তো যাই হোক, এখনো আর কোনো প্রশ্ন আসেনি তো অনিশ? না স্যার, বলছি স্যার বুঝতে পেরেছি বলছি। ওকে ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো। এটা আমার কাছে অনেক, কারণ এই চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট, ওই জন্যই বলছিলাম চেষ্টা করে বোঝার। নেক্সট দিন এর পরের দুটো জিওলজিক্যাল ফেস করব, সেটা কমপ্লিট হয়ে গেলে স্যার আমরা আবার সুদীপ্ত ব্যানার্জি কিছু বলতে চাইছে স্যার। সুদীপ্ত বলো। বলো, সুদীপ্ত বলবো না নেতাজি বলবো, কি বলবো? বুঝেছি, সুদীপ্ত কে? স্যার বলছে কোন যুগে কি কি উৎপত্তি হচ্ছে এগুলো একটু স্যার বলে দিলে ভালো হয়। ওটাই তো বলছি, ওইটাই বলতে বলতে যাচ্ছি তো, যে কোন যুগে কোনটা কোনটা উৎপত্তি হচ্ছে। আমাদের ভারতের ক্ষেত্রেটাই জানো, সেটাই জানাটা দরকার। সেই ক্ষেত্রে আমি সেটা মেনশন করছি অলরেডি। দেখো যে ধারওয়ার যুগে বিন্দ হয়েছে, নিজ যুগে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে না, ধারওয়ার যুগে তো না, বিন্দ তো আলাদা করে হয়েছে। আমরা নিচের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেখানে আরাবল্লী হয়েছে। তো এইরকম ভাবে বাকিগুলোর ক্ষেত্রেও বলে দেবো, আর যে যুগগুলো আছে সেগুলো বলে দেবো কোন যুগে কোন জায়গাটার অস্তিত্ব তৈরি হয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। তো তোমাদের নেক্সট ক্লাস আছে, আর আজ আর কোনো প্রশ্ন আছে কি? তাহলে আমি ক্লাস শেষ করবো অনিশ। না স্যার, এখনো তো কেউ কিছু জানায়নি। আর কেউ কিছু, কারো কোনো ব্যাস ব্যাস, কোয়েশ্চেন ঠিক থাকলে আছে, একটু জানাবেন। অসুবিধা নেই। তোমরা আজকে হঠাৎ করে, যেহেতু আমিও চ্যাপ্টারটা সুইচ করেছি, তোমরা কোশ্চেন নিজেরা একটু ঘেটে রেখো, দরকার হলে নেক্সট দিন বলো, কোনো চাপ নেই। ঠিক আছে, স্যার পরের দিন আচ্ছা জিজ্ঞাসা করে তাহলে বলছি। ক্লাস শেষ করো। হ্যাঁ স্যার। হ্যাঁ আমি জানি তো, অসুবিধা নেই, পরের দিনই জিজ্ঞাসা করো তোমরা। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে শেষ।